বৃষ্টি নামলো ঝমঝম করে, আকাশ পুরো অন্ধকার করে। আগস্ট মাসের সন্ধে, তার ওপর শুক্রবার। সপ্তাহান্তে ভর সন্ধ্যের এই বৃষ্টি এমনিতেই বেশ একটা আমেজ তৈরি করে। তার সাথে যদি বাল্যবন্ধু বহুদিন পর বাড়িতে উপস্থিত হয়, তাহলে তো সোনায় সোহাগা। তাই আজ সন্ধ্যের আড্ডাটা বেশি জমে উঠল। রূপম অফিসার কাজে বেঙ্গালুরু এসেছিল। আসার আগেই আমাকে ফোন করেছিল। দীর্ঘ 4-5 বছর আমাদের মুখোমুখি সাক্ষাৎ নেই, যা কথাবার্তা ওই সোশ্যাল মিডিয়াতেই। আমি সাফ বলে দিই যে কাজকর্ম সেরে সেদিনই ফেরার কোনো সম্ভাবনা নেই। শুক্রবারের সন্ধেটা আমার গরিব গৃহেই কাটিয়ে যেতে হবে। সে আপত্তি করেনি অবশ্য। শুক্রবার কাজ শেষ করে সে রাত্রিটা আমাদের বাড়িতে কাটিয়ে শনিবার সকালে ফেরার টিকিট করে রেখেছে। বৃষ্টিটা নামার আগেই আমরা বাড়ি ফিরেছি। ফেরার পথে রূপমকে ওর অফিসের সামনে থেকে তুলে না আনলে আজ ওর কপালে দুঃখ ছিল। এই বাদলাতে ক্যাব পাওয়া যে কতটা কঠিন সেটা কারোর অজানা নেই। দেবারতীও আজ অফিস থেকে ফিরেছে আগেই। মেঘ দেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল। আমরা এসে একটু মুখ হাত ধুয়ে নিয়েই গরম গরম চা খেলাম। তার সাথে ছিল ফুলুরি আর তেলে চপচপে মুড়ির ঘন্ট। চারিদিকে মেঘ ডাকছে জোরে জোরে। দেখেই তো রূপম চোখ চকচকে। আমারও। বললাম, এ হলো বর্ষার সন্ধ্যের আদর্শ জলখাবার। এর সাথে ভূতের গল্প হলে জমে যেত। রূপম হাসল, বলল, ভূতের কিনা জানি না, তবে আমার স্টকে এখন খান গল্প আছে, সেটা আজকে ভালো মানাবে, শুনবি? আমি নড়ে চড়ে বসলাম। দেবারতীও। এখানে বলে রাখি, আমি দেবারতী আর রূপম একই কলেজ থেকে পাশ করেছি। আর তার আগে থেকেই আমার বন্ধুদের অধিকাংশই জন ভালোভাবে আমাদের চিনত এবং দেবারতীকেও চিনত। রূপম আমার সাথে স্কুলেও পড়তো। কলেজে পড়ার সময়ও দারুণ গল্প বলিয়ে হিসাবে রূপমের বেশ প্রভাব ছিল। তাই রূপম গল্প শুরু করবে বলতেই দুজনেরই চোখ চকচক করে উঠল। একটু অবাকও হলাম বটে। ভূতের ব্যাপারে রূপম চিরকালই ভীতু গোছের। তাই ভূতের গল্প ওর মুখে শোনা অনেকটা ভূতের মুখে রাম নাম শোনার মতো। এটাই ভাবছি, তখন রূপম নিজেই বলে উঠল, ভাবছিস তো যে আমি আর ভূতের গল্প? আমি একটা সম্মতিসূচক হাসি হাসলাম। রূপমও একটু হাসলো। গল্প শুরু হলো আর আমরাও মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম ওর দিকে চেয়ে। বছর 15 আগের কথা। আমি তখন দিল্লিতে। সেবার যখন সৌমেন্দুর বিয়েতে বহরমপুর গেছিলাম, সেবারে তোরা তো গেলি না, সদ্য বিয়ের পর আর ছুটি পাবি না বলে। যাই হোক, আমি গেলাম। সেই ক্লাস 10 দিয়ে যে বহরমপুর ছেড়েছি আর যাইনি। সময়টা এপ্রিল। অফিস থেকে লাঞ্চ সেরে বেরিয়ে গেলাম ফ্লাইট ধরতে। তখন এত এয়ারলাইন্স ছিল না, ফ্লাইটের অপশনও খুব কম। দুপুর 2টোর ফ্লাইট, পৌঁছে ভাগীরথী ধরবো এরকম পরিকল্পনা। কিন্তু বিধিবাম, প্রথমে টেকনিক্যাল কারণে ফ্লাইটে দেরি হলো, তারপর কলকাতা এয়ারপোর্টে রানওয়ে দেরিতে হলো। এসব চক্কর টক্কর মেরে যখন ফ্লাইট নামলো, তখন সূর্য অস্ত চলে গেছে। এয়ারপোর্টে পৌঁছে দেখি ঘড়িতে 6টা 10। ভাগীরথী এক্সপ্রেস হাতছাড়া। একটা উপায়, কাল সকালে লালগোলা প্যাসেঞ্জার। কিন্তু ভাবলাম একটা গাড়ি করে নি, রাতেই পৌঁছে যাব। কিন্তু তখন স্মার্টফোনও নেই, ইন্টারনেট দিয়ে ক্যাব বুক করার সুবিধাও নেই। স্মার্টফোন ভুলে যা, তখন কলকাতার বাইরে বেরোলে সিগন্যাল পাওয়াও যেত না। বিএসএনএল ছিল একমাত্র ভরসা। ভাগ্যে আমার বিএসএনএল ছিল। যাই হোক, গল্পে আসি। আমার এক বন্ধু কলকাতার ছেলে, বেশ করিতকর্মা। আগেও আমার সাথে ভোডাফোনে চাকরি করত। একসাথে সিগারেট খেতাম, তারপর বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। নাম বিশ্বজিৎ। তাকে ফোন করলাম, সে যদি কোনো গাড়ি জোগাড় করতে পারে। আরে তুই হঠাৎ কি মনে করে? তাকে সব খুলে বললাম। প্রয়োজনে মনে পড়েছে। একটা কিছু কর ভাই। ঠিক আছে, দেখছি, দাঁড়া।
কল ব্যাক করছি। ফোনটা কেটে একটা সিগারেট ধরালাম। 5 মিনিট বাদে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। রূপম বাবু বলছেন? আমাকে বিশ্বজিৎদা বলল আপনার একটা গাড়ি দরকার, পাওয়া যাবে? আপনার ভাগ্য ভালো, অন্য একটা ট্রিপ এই 8 ঘন্টা আগে ক্যান্সেল হলো। অ্যাম্বাসেডর গাড়ি চলবে? চলবে কি মশাই, দৌড়বে। এরপর টাকা পয়সা নিয়ে কথা সেরে আমি গাড়ির নম্বরটা লিখে নিলাম আর বললাম ড্রাইভার ফোন করবে, 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাবে গাড়ি। আমি হাতে চাঁদ পেলাম, ভাবলাম সময় আছে, এখন কিছু খেয়ে নি, তাহলে রাস্তাতে বেশি দাঁড়াতে হবে না। পেট পুজো সেরে একটা সিগারেট ধরিয়ে ড্রাইভারের পাত্তা নেই। হঠাৎ ফোনটা বেজে উঠল। ড্রাইভার: স্যার, একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটু দেরি হলো, আপনি কোনখানে দাঁড়িয়ে? আমার অবস্থানটা আমি জানিয়ে লাগেজগুলো নিয়ে রাস্তার সামনে দাঁড়ালাম। গাড়ি চলে এলো। উঠে তাড়াতাড়ি স্টার্ট দিতে বললাম। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? আগে রতন। একটু খেজুরে আলাপের চেষ্টা করলাম। রতনকে বেশি আগ্রহী মনে হলো না, তাই আমিও চুপ মেরে গেলাম। ঘন্টা দেড়েক এগোতেই বিপত্তি। দেখি পশ্চিম আকাশ কালো করে এসেছে, ঠান্ডা হাওয়া বইতে লেগেছে। দ্রুত সেটা ঝড়ে পরিণত হলো। তারপর শুরু হলো বৃষ্টি। ফাঁকা হাইওয়েতে তুমুল বৃষ্টি। সে যে কি বৃষ্টি! ড্রাইভারকে বললাম, এত বৃষ্টিতে গাড়ি চালিও না, একটু দাঁড়িয়ে যাও। স্যার, এইখানে প্রচুর গাছ দাঁড়ানো, সেফ হবে না, আর একটু এগোলে একটা ধাবা আছে, সেখানে দাঁড়াবো। আরো 10 মিনিট পর গাড়ি থামলো। বৃষ্টির বেগ আরো বেড়েছে, তবে ঝড়টা কমেছে। কিন্তু এখানে এসে শুনলাম বেশ খানিকক্ষণ দাঁড়াতে হবে, সামনে গাছ ভেঙে পড়েছে রাস্তার ওপর। বৃষ্টি না কমলে সেটা সরানো যাবে না। ওখানে বেশ খানিকক্ষণ কাটালাম। 4-5 কাপ চাও খাওয়া হয়ে গেল, আর অনেক গোল্ড ফ্লেকও। রাস্তা ক্লিয়ার হলে এগোবেন, মাঝ রাস্তায় দাঁড়ানোর চেয়ে এখানেই থাকুন। আমিও ভাবলাম সেটাই ভালো। রুটি আর ডিম তরকা সহযোগে নৈশাহারটা মন্দ হলো না। রতনকেও খেতে বললাম, কিন্তু সে বলল সে খাবে না, তার খিদে নেই। আমিও আর কথা বাড়ালাম না। আবার গাড়ি স্টার্ট করলাম। রাত প্রায় 9টা। আরো প্রায় 3 ঘন্টার রাস্তা। এগিয়ে গিয়ে দেখি গাছ সরানো হয়ে গিয়েছে, কিন্তু জ্যাম ভালোই আছে। সবাই বেরোনোর চেষ্টা করছে। আরো 1 ঘন্টা লেগে গেল ওখান থেকে বেরোতে। ভাবলাম সৌমেন্দ্রকে ফোন করে দিই, দেরি হচ্ছে বলে। কিন্তু কলকাতা ছাড়ার পর সিগন্যাল কোথাও ঠিকঠাক পাচ্ছি না। জানি না ঝড়ের জন্য নাকি অন্য কোনো কারণ। জানি না কখন একটু চোখ লেগে এসেছিল। হঠাৎ চটকা ভাঙলো একটা SMS এর শব্দে। আর SMS-টা ঘুম চোখে দেখে আমার চোখ কপালে উঠল। আমি 3 বার পড়লাম। আর এই বর্ষা ভেজা শীতল আবহাওয়াতে প্রথমে ঘামতে লাগলাম, তারপর একটা শীতল স্রোত বয়ে যেতে লাগলো মেরুদণ্ড দিয়ে। বুঝতে পারলাম আমি জ্ঞান হারাচ্ছি। এই পর্যন্ত বলে রূপম একটু থামলো। এইখানেই গল্পের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে আমি আর দেবারতী একসাথে জিজ্ঞেস করলাম, তারপর কি ছিল SMS-এ? রূপম আবার হাসলো, শুরু করলো তার গল্পের শেষাংশ। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। যখন জ্ঞান ফিরল, আমি বহরমপুর বাস স্ট্যান্ডের বাইরে একটা বেঞ্চে শুয়ে আছি, সুটকেস পাশে রাখা। উঠে ভাবলাম আমি কি স্বপ্ন দেখছি। দ্রুত মোবাইলটা আবার SMS-টা দেখলাম কোনো ভুল নেই, সেই SMS এখনো আছে ইনবক্সে। রূপম বাবু, আপনাকে আমি ক্রমাগত ফোন করার চেষ্টা করছি, কিন্তু খালি নট রিচেবল পাচ্ছি, তাই SMS করলাম। দুঃখিত আপনাকে গাড়ি পাঠাতে না পারার জন্য। গাড়িটা যখন আপনাকে পিক আপ করতে যাচ্ছিল, তখন পথে দুর্ঘটনা ঘটে ও চালকের সেখানেই মৃত্যু হয়। আশা করি আপনি অন্য ব্যবস্থা করতে পেরেছেন। গল্প শেষ হলো। আমার আর দেবারতী দুজনের চোখে মুখে অবিশ্বাস। বললাম, গুল মারছিস? 1 বর্ণও নয়, রূপম বলল। তবে গল্প এখানেই শেষ নয়। শেষ নয়? আঁতকে উঠল দেবারতী। পিকচার আভি ভি বাকি হে দোস্ত। রূপম বলে চলল, একবার ভাবলাম একবার বিশ্বজিৎকে ফোন করি, কিন্তু আমাকে ভীতু বলে আরো কত আওয়াজ দেবে এটা মনে বুঝতে পারলাম, কিন্তু মাথা কাজ করছে না। এমন সময় ফোনটা বেজে উঠল। ট্রাভেল এজেন্টের ছেলেটার নম্বর। কাপা হাতে ফোন ধরলাম। হ্যালো।
উল্টো দিক থেকে বিশ্বজিতের গলা ভেসে এলো, গাড়ি পেলি? আর তারপর বিকট হাসি, হতভাগা, আমাকে তো কাজ না থাকলে মনে পড়ে না, তাই এটুকু শাস্তি দিলাম। যাই হোক, 2000 টাকা ভাড়া দিয়ে আমিই দিয়েছি, আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিস। একসাথে হো হো করে হেসে উঠলাম তিনজনেই।